হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। सर्दी में यहाँ पर बर्फ पड़ता है ना जी। তোতাপানির থেকে আবার আমরা মুক্তিনাথের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার দুপাশে আমাদের সেই চেনা বরফে ঢাকা বিশাল পাহাড় আর সেই অপূর্ব দৃশ্য দেখে মনটা যেন একেবারে ভরে যাচ্ছিল। উইন্ডো সিটে বসে কোনো জায়গায় চোখ যাচ্ছে না, শুধু যাচ্ছে তো এই সাদা পাহাড়ের দিকে। চারিদিকে গাছপালা, কিছুই যেন চোখে লাগছে না। এই সাদা পাহাড় দেখতে দেখতে মনটা যেন আরও ঝলমলে হয়ে যাচ্ছে। আর ক্লান্তি, সে আবার কি ক্লান্তি, এক ফোঁটাও নেই। সম্ভবত আমরা এখন জংশনে রয়েছি, আর জংশনের ব্যাপারে কিছুটা জেনে নেব ড্রাইভার সাহাবের মুখে। জংশনে একটা এয়ারপোর্ট আছে, সেটা নাকি খুব ডেঞ্জারাস একটা এয়ারপোর্ট, সেটা জেনে নেব ড্রাইভার সাহাব কি বলছে। बहुत कोशिश किया था भैया टिकट बनाने का। ये डेंजर एयरपोर्ट है सर, सेकेंड डेंजर एयरपोर्ट है ये। जब भी फ्लाइट नहीं होता है ना यहाँ पर हवा बहुत तेज चलता है ना। और रनवे है वाला, हाँ यही है रनवे। एयरपोर्ट का प्लेन उतरता है प्लेन यहाँ 15-16 सीटर बस आता है। हाँ हाँ वही है छोटा। आगे हम बताएंगे। हाँ वो तो आप ही बताओ। अभी शाम को हमारा होटल इधर ही है, यही एरिया में है। हाँ जी। जमसंग बाजार यही है। জংশন এয়ারপোর্টের ব্যাপারে তো আপনারা শুনলেনই। আর এইটা হচ্ছে জংশন মার্কেট। আমাদের এখানেই হোটেল আছে, যেটা ড্রাইভার সাহেব বললো, এখানেই নাকি আমাদের হোটেল রয়েছে। এখানে একটা ছোট্ট মার্কেট আছে, আর খুব ছোট্ট একটা ভিলেজ বলবো, শহর বলবো, কিছু বুঝতে পারছি না। খুব গুণাগুন্তি বাড়ি, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। इधर वीडियो मत बनाओ। আর আমরা উঠে যাচ্ছি আরও উপরের দিকে। যত উপরের দিকে উঠছিলাম ততই বাতাসে অক্সিজেনের পরিমাণ কমতে শুরু করেছিল। তাই সতর্কতার জন্য আমাদের যেন অক্সিজেনের কোনো সমস্যা না হোক, আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটি ওষুধ খেয়ে নিয়েছিলাম। জমশান আর লোমানথাং পেরিয়ে আসার পর দৃশ্যটা একেবারেই অন্যরকম হয়ে গেল জানেন। একদিকে মুক্তিনাথের রাস্তা, আর দূরে পাহাড়ের ওপার চায়না সীমান্তর দিকটা কিছুটা দেখা যাচ্ছিল। মানে ড্রাইভার সাহেব যতটুকুনি বোঝালো আর কি। চলুন তাহলে দেখে নিই। चाइना के लिए पासपोर्ट और वीजा चाहिए। से उधर जाते हैं। लोग इधर जाता है। ये वाला चाइना चलेगा। हाँ यहाँ से আর এই যে এই রাস্তাটারই কথা বলছিলাম, আমরা একদিকে বেঁকে গেলাম, আর ওই দিকটা পুরো চায়না বর্ডার। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। যেন মনে হচ্ছে এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল যেন পৃথিবীর এক অন্য প্রান্তেই চলে এসেছি। সত্যি বলতে ক্যামেরায় যতটা সুন্দর লাগছে, সামনের থেকে তার চেয়েও অনেক বেশি সুন্দর ছিল। আর এইবার চায়না যাওয়ার রাস্তাটা আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন। আমরা উপরের দিকে যাচ্ছি, আর চায়নার রাস্তাটা এই যে নিচে, ওইটা হচ্ছে চায়না যাওয়ার রাস্তা।
2800 কিলোমিটার ऊपर। চায়না বর্ডার ক্রস করে এবার আমরা বেরিয়ে পড়েছি মুক্তিনাথের উদ্দেশ্যে। যত সামনে এগোচ্ছি ততই রাস্তার সৌন্দর্য যেন বাড়তেই আছে। চারপাশে ওই বিশাল বিশাল পাহাড় আর একদম পরিষ্কার আকাশ, সব মিলিয়ে অসাধারণ একটা অনুভূতি। আর একটা কথা বলতে হবে, এই রাস্তা চলতে চলতে মনে হচ্ছে মানে ডেস্টিনেশন যে যাত্রাটাই যেন বেশি সুন্দর। আর যখন রাস্তাটা এত সুন্দর তাহলে ভাবেন যেখানে শ্রী হরি বাস করেন ওই জায়গাটা কতটা সুন্দর হবে। ওই আর কি বলেন তো, যেটা লক্ষ্য করছি প্রতি 1 মিনিট পর পরই নতুন একটা ভিউ চোখে পড়ছে, আর মনে হচ্ছে গাড়ি থামিয়ে শুধু সেই সৌন্দর্যই দেখতে থাকি। নেপালের এই পাহাড়ি রাস্তা একটা আলাদাই সৌন্দর্য আছে সত্যি। এখানে যতই সামনে এগোচ্ছি ততই প্রাকৃতিক নতুন নতুন রূপ দেখতে পাচ্ছি। সত্যি বলতে এই জায়গা আর এই মুহূর্তগুলো অনুভব করাই একটা ভাগ্য। এখন তো তাই মনে হচ্ছে যে কি সুন্দর জায়গায় আমরা এতদিন বাদ যে আমরা বেড়াতে বেরিয়েছি, মানে একটা ট্যুরে বেরিয়েছি, আর এত সুন্দর জায়গা। দেখেন কি অপূর্ব সুন্দর জায়গাটা। इधर वो घोड़े भी चढ़ के फोटो लेता है इधर के लोग। এখন আমরা বেশ অনেকটাই পথ চলে এসেছি। রাস্তার খুবই সুন্দর রাস্তা ছিল, একদম সোজা, একটুও কষ্ট হয়নি আসতে। আর খুব একটা হয়তো দেরি না, বেশ কিছুক্ষণ বাদেই হয়তো আমরা পৌঁছে যাব মুক্তিনাথ। মুক্তিনাথের পথে এগোতে এগোতে রাস্তার দুপাশে ছোট্ট ছোট্ট অনেক গ্রাম পড়ছিল। গ্রাম বললেও আসলে সেখানে খুব বেশি বাড়ি ঘর দুয়ার ছিল না, মোটামুটি 10-15টা বাড়ি নিয়ে এক একটা ছোট্ট বসতি। পাহাড়ের কোলে ছড়িয়ে এই শান্ত গ্রামগুলো দেখতে দেখতে আমাদের যাত্রা আরও সুন্দর হয়ে উঠছিল। বরফ ছিল ওখানে। हाँ অবশেষে আমরা পৌঁছে গেলাম পবিত্র মুক্তিনাথ। তবে এখানে পৌঁছানোর পর একটা জিনিস বেশ অনুভব করলাম, উচ্চতা যত বাড়ছিল আমাদের শ্বাসকষ্ট আর শ্বাস নিতে ততই একটু কষ্ট হচ্ছিল। আগের থেকেই সাবধানতার জন্য ওষুধ খেয়েছিলাম, তবুও হালকা শ্বাসকষ্ট হচ্ছিল। মন্দিরের দিকে উঠতে উঠতে উচ্চতার প্রভাবটা আরও বেশি বোঝা যাচ্ছিল, তাই খুব দ্রুত না উঠে আমরা ধীরে ধীরে এগোচ্ছিলাম। একটা সময় একটু ভয়ও লাগছিল কারণ শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে বিশ্রাম নিয়েছিলাম যাতে শরীরটা আবার স্বাভাবিক হয়ে যায়। আর সত্যি কথা, আমি সারেন্ডার করে দিয়েছিলাম যে আমি আর উঠতে পারবো না,
আমার এমনি লো প্রেশারের অবস্থা, আমি লো প্রেশারের ভুক্তভোগী, তাই আমার খুব কষ্ট হচ্ছিলো। আমি বলছিলাম যে আমি যাব না, এইখানেই আমার এত মানে দম বন্ধ হয়ে যাচ্ছিলো। পিসিরও খুব কষ্ট হচ্ছিল, শুধু ওর বাবা আর পিসেই যাদের কষ্ট হচ্ছিল না, আমার মেয়েরও কষ্ট হচ্ছিল না। আমার মেয়ে আবার দাঁড়িয়ে আবার ভিডিও করলো পুরোটা। আমি তো বলে দিয়েছিলাম যে আমি যাব না, আমার খুব কষ্ট হচ্ছিল। ওর বাবাও ভয় পেয়ে গেছিলো, ওর বাবা বলছে ঠিক আছে চলো নিচে চলো। তো আমি আবার নিচে চলে গেলাম। আর জানি না পথটা এত দূর এসে যদি দর্শন না করতে পারি তাহলে আর কিছু করার নেই। তার মধ্যে এত ভারী ব্যাগ, লাস্টে ওইখানে একটা চান করার ওখানে এক কুণ্ড রয়েছে 108টি, সেখানে স্নান করতে হয়, সেই জন্যেই জায়গাটার নাম মুক্তিনাথ। সেইটা নিয়ে আমি আগে বলবো যখন মুক্তিনাথ পৌঁছবো, কিন্তু ওই জন্য আমরা অনেক ভারী একটা ব্যাগ করেছিলাম যাতে ওখানে গিয়ে চেঞ্জ করতে পারি। লাস্টে আমাদের মধ্যে ডিসাইড হলো যে ঠিক আছে আমি আর স্নান করব না, কারণ ওর বাবাকেই পুরো বইতে হতো। আমার তো কোনো কিছু নেওয়ার সাহসই ছিল না, কোনো কিছু বোঝা আমি নিতে পারবোই না। আমি বলে দিয়েছিলাম, ওর বাবাকে বললাম আমি আর স্নান করব না, একটু মাথায় জল ছিটিয়ে নেবো, তুমি ব্যাগটা গাড়িতে রেখে আসো। তাই ওর বাবা আবার বলতে গাড়িতে ব্যাগটা রেখে এলো, আর ব্যাগটা বেশ ভারী হয়ে গেছিলো। 3 জনের মতো জামা কাপড় আর শীতের জিনিসও ছিল, ব্যাগটা কিন্তু সত্যি খুব ভারী হয়ে গেছিলো। তাই ওর বাবাকে বললাম তুমি ব্যাগটা রেখে এসো, পিসি আর পিসে স্নান করবে, আর আমরা 3 জনের মধ্যে কেউ চান করব না। হাওয়া খুলে গেছে। না এটা দেবে তাহলে ওই ব্যাগের মধ্যে যে জামা কাপড়, ওটা ভারী জিনিস, অত ভারী নিয়ে যাওয়া যায়? পিসার কষ্ট হয়, পিসা এত ভারী জিনিস নিয়ে। অসুবিধা হলে আমাকে দিয়ে দেবে, আমিও তুলে নেবো। চলো চলো ভাই। ও দেখো উল্টে গেল, ব্যাগটা উল্টে গেল। ব্যাগে কিচ্ছু নেই, আর কিছু নিয়ে আনছে? এই তোর কিছু নিয়ে আনছে? না কিচ্ছু নেই, আমি রেখে তাড়াতাড়ি चलिए चलिए जा सकते हैं ना, यही है रास्ता, आने जाने दोनों का। আমি ঘুরে এসেছি। চলুন, ওর বাবা ব্যাগ রাখতে গেছে, ততক্ষণ আমরা আস্তে আস্তে খুবই আস্তে, মানে আমি তো খুবই আস্তে আস্তে যাচ্ছি। আস্তে আস্তে এবার আমরা এগোই। আমরা তুমি পিসির কাছে যাও। चलो तुम्हारे माथा में कितना बोल रहा और आगे दो आने जाना दोनों, आना जाना दोनों। जाते वक्त चढ़ाई है। अरे इसको घोड़ा कर आने लो। में भी तकलीफ, दोनों दे देना भाई, कितना ले रहे हो पैसा बता। अभी ऐसा करो, अभी वन सेट करो। घोड़ा आते जाते करेगा, आपको जब दर्शन खत्म होगा तब उधर उतरो, उधर घोड़ा मिलेगा। ठीक है ना? बस तुम लोग पकड़े रहोगे तो भैया? घोड़ा तो ही पकड़ेगा। हाँ घोड़ा पकड़े रहोगे ना? हाँ पकड़ के लेके जाओ। एक ही करो पीछे, मैं घोड़े में नहीं जाऊंगी। बैठ जा ना बेटा। नहीं 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 না না বাপরে, আমার আরো ভয় করবে ওটাতে। अरे ते भयर किच्छु ना, ऊपर छोड़ा सुनी जा। না না अरे पोसे जाओ, होते मस्त करे, कुछ नहीं लगता, बैठ जाओ। आप लोग नहीं तो ना जाने तो भूल गए। छोड़ पैर चढ़ाओ ना, इसके बीच में बैठो ना बस। चलो ना की बात, पैर चढ़ाओ ना, सब ऊपर गया ना। अरे बैठो ना, अरे इसमें ज्यादा अच्छा बैठो, बैठ जाओ। अरे मैं हूं ना, ठंडा बस
चलो उधर आओ घूमो। अरे क्या कर रहा थोड़ा इधर आ जाओ ना। थोड़े तक तो अरे धोया कहीं चलेगा भाई। भैया पकड़ के चलना। नहीं 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 পিসিকে পিসে জোর করে ঘোড়ায় তুলে দিয়েছে, আর পিসি ভয় পাচ্ছে। আর সত্যি ভয় পাওয়ারই কথা, আমায়ও বলছে ঘোড়ায় উঠতে, কিন্তু আমি ঘোড়ায় উঠবো না। আমার দেখেই যেন ভয় করছে। আমি এইসব রিস্ক নিতে পারবো না, একই তো পাহাড়ের রাস্তা, তার মধ্যে আবার ঘোড়া। যাই হোক, মুক্তিনাথের পথে এই অভিজ্ঞতা আমাদের কাছে একদম নতুন ছিল। পাহাড়ের এত উঁচুতে উঠে অক্সিজেনের অভাবটা সত্যিই অনুভব করা যাচ্ছিল। কয়েক মিনিট দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার পর আবার ধীরে ধীরে এগিয়ে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে যাচ্ছিলাম। ওই তো গেলাম প্লেন রাস্তা, ওই দিকে মানুষকে ভয় খাই দিল। গরম করছে গো। চলো চলুন, ওর বাবাও চলে এসেছে ব্যাগটা রেখে গাড়িতে। আর এবার আমরা খুব আস্তে আস্তে এগোই। আর এখান থেকে মানে গাড়িটা যেখানে রাখা হয়েছে সেখান থেকে মুক্তিনাথ 1 কিলোমিটার। 1 কিলোমিটার হলেও অনেকটা পাহাড়ি রাস্তা, অনেকটা উঁচু উঠতে হবে। আর উঁচু ওঠা মানে অক্সিজেনের আরও কমতি। তাই দেখি কি হয় রাস্তায়, এর পরের ব্লগে দেখাবো। যখন আমরা আসছিলাম মানে অনেকটা দূর, এখান থেকে প্রায় 20-25 কিলোমিটার আগের কথা বলছি। ড্রাইভার সাহেব যেটা বললেন যে এখানে প্রচণ্ড বরফ পড়ে। তাহলে আমি ভাবছি এইখানে আবার মানুষও থাকছে, দেখেন চারিপাশে বাড়ি ঘর দুয়ার, মানুষও থাকছে এখানেও, তাহলে প্রচণ্ড বরফ পড়ে হবে, এখানে তো আরও বেশি বরফ পড়ে হবে। আমি সেটাই ভাবছি, বাবা কত লাকি এরা, কত সুন্দর জায়গায় থাকে, আর চারপাশটা এতই সুন্দর, কিছু বলার নেই। আর ওর বাবা, আমার পিসি ভয়েতে আবার নেমে পড়লো ঘোড়ার থেকে, তাই টাকাটা শুধুমুধুই যাবে, তাই ওর বাবা উঠে পড়লো ঘোড়ায়, ওর বাবা ঘোড়াতে চলে যাবে। আর তাই জন্য একটু ঘোড়াওয়ালার সাথে একটু আমাদের কথা কাটাকাটিও হয়ে গেছিলো এখানে। যাই হোক, সব কিছুই ভালো হবে সেটা তো আর মানে নয়, কিছুটা একটু এরকম ট্রিপটা মনে রাখার মতোও তো হতে হবে। আমরা খুব একটা কথা বলিনি, উনি আবার ভালোভাবেই বললেন ঠিক আছে চলুন। তাহলে চলুন, ওর বাবা ঘোড়ায় উঠে পড়েছে। এবার ওর বাবা বেরিয়ে যাক, ভালোই হলো, ওর বাবার কষ্টটাও কম হবে। আমায় বলছে ঘোড়ায় উঠতে, কিন্তু আমি ভীষণ ভয় পাচ্ছি, আর ভীষণ ভয়ও পাচ্ছি, আর আমার কষ্টও হচ্ছে। যাই হোক, চলুন আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাকলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আজকের মতো তাহলে এইটুকুনি, পরের ব্লগে থাকবে আমরা মুক্তিনাথ পৌঁছে গেছি, আর সেই ব্লগটাও শেয়ার করব। সেই ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে সাথে থাকতে হবে। তাহলে চলুন আজকের মতো এইটুকুনি, টাটা।